হরমুজ প্রণালী ঘিরে নতুন করে চাপ তৈরি করেছে ইরান। এই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টারি কমিটি। শত্রুপক্ষকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আরব বা ইরানিদের অসম্মানকারীদের বিরুদ্ধে এই অভিযান চলবেই। চলমান সংঘাত নিয়ে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধ ইতিমধ্যেই অর্ধেক পথ অতিক্রম করেছে। আর হোয়াইট হাউস জানিয়েছে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে যুদ্ধ। ইরান কূটনৈতিক সমাধানের পথ বেছে না নিলে তাদের চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে দুই পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলা চালিয়েছে দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলের ট্যাঙ্কারে। জবাবে তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে লেবাননেও। দেশটিতে গাড়িতে বিস্ফোরণে জাতিসংঘের আরও 2 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ নিয়ে গত কয়েকদিনে 3 জন শান্তিরক্ষী নিহত হলেন। চলমান যুদ্ধ শেষ হওয়ার পর ইরান রাজি থাকুক বা না থাকুক, যে কোনো উপায় হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধান পছন্দ করেন। পাকিস্তানের মধ্যস্থতায় আগামী কয়েকদিনের মধ্যে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তার পুরনো অবস্থানেই অটল। রুবিও অভিযোগ করেন, তেহরান পরমাণু অস্ত্র ব্যবহার করে বিশ্বকে ব্ল্যাকমেল করতে চায়। তাই ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে। রুবিও নেটোর সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া নেটোর কোনো অস্তিত্ব নেই। অবশেষে ইরান যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তাদের এই অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা নির্ভর করছে হুতিদের কৌশলের ওপর। তারা কি দূর থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাব আল মানদের প্রণালীর কাছে নিজেদের ভৌগোলিক অবস্থানের কাজে লাগিয়ে লোহিত সাগর কার্যত বন্ধ করে দেবে, তা নিয়ে জোর আলোচনা চলছে। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। ইরানকে ঘিরে চলমান সংঘাতে ইয়েমেনের হুতিদের সম্ভাব্য সরাসরি সম্পৃক্ততা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বাব আল মান্দা প্রণালী নিয়ন্ত্রণে নিলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী কি শুধুই দূর থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে, নাকি তারা আরও বড় পদক্ষেপ নিয়ে লোহিত সাগরের প্রবেশদ্বার কার্যত বন্ধ করে দেবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। যদি হরমুজ প্রণালীর মতো বাব আল মান্দাবও অচল হয়ে পড়ে, তাহলে বৈশ্বিক বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। এতে তেল পরিবহন ব্যাহত হবে, বেড়ে যাবে জ্বালানির দাম, আর চাপ পড়বে নাজুক বিশ্ব অর্থনীতির ওপর। 2014 সাল থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণে রাখা হুতিরা একটি শক্তিশালী গোষ্ঠী। একাধিক বড় সামরিক ক্ষয়ক্ষতির পরও তারা টিকে আছে। এমনকি 2025 সালে ইসরায়েলের এক হামলায় শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিহত হলেও গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা এখনও ধরাছোঁয়ার বাইরে। জাতিসংঘের তথ্য মতে হুতিদের অনেক অস্ত্রই ইরান থেকে সরবরাহ করা হয়েছে, তবে এখন পর্যন্ত তারা সরাসরি ইরানের হয়ে যুদ্ধে নামেনি। 2025 সালের মে মাসে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যার ফলে বাব আল মান্দাব দিয়ে মার্কিন জাহাজে হামলা বন্ধ হয়। তবে এই যুদ্ধবিরতি ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে স্পষ্ট করে হুথিরা। বিশ্লেষকরা বলছেন, হুথিরা কৌশলগতভাবে সতর্ক অবস্থানে রয়েছে। একদিকে তারা ইরানের আঞ্চলিক কৌশলের অংশ, অন্যদিকে সৌদি আরবের কাছ থেকেও আর্থিক সুবিধার বিষয়টিও রয়েছে। এদিকে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলে প্রভাব বাড়াতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। ফলে হুথিরাও এই অর্থনৈতিক সমীকরণে নিজেদের জায়গা শক্তিশালী রেখেছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে হুথিদের প্রকৃত শক্তি ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতা। বিশ্লেষকদের আশঙ্কা, যদি পরিস্থিতি আরও জটিল হয়, তাহলে 1 দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন সংকট আরও দীর্ঘায়িত হতে পারে, আর এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্ব অর্থনীতিতে। নাহিদা রিন্থি, 71। ইরানের খার্ক দ্বীপ দখল করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপে নজর দিয়েছে কারণ এটি ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল, যা ইরানের অর্থনীতির লাইফলাইন। দ্বীপটি দখল করলে শুধু ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না, বরং এখান থেকেই ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর সুযোগও পাওয়া যাবে।
বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। বিশ্ব রাজনীতিতে নতুন এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ওয়াশিংটন ইরানের খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়। ট্রাম্প খার্ক দ্বীপকে ছোট তেলের দ্বীপ এবং অরক্ষিত বলে উল্লেখ করেছেন, তবে বিশেষজ্ঞরা একে ইরানের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে অভিহিত করেছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার তেল রাজনীতির সঙ্গে এই পরিকল্পনাটির তুলনা করেছেন, যা বিশ্বের তেল বাজার এবং রাজনৈতিক পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলতে পারে। খার্ক দ্বীপ ইরানের পারস্য উপসাগরে অবস্থিত এবং এটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এই দ্বীপটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে, তবে সেখান থেকে ইরান তার মূল তেল রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। খার্ক দ্বীপে অবস্থিত বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক এবং জেটি থেকে মূলত তেল রপ্তানি করা হয়, বিশেষ করে চীনে। দ্বীপটি প্রায় ৮,০০০ বাসিন্দা নিয়ে গঠিত, যাদের অধিকাংশই তেল শ্রমিক। খার্ক দ্বীপের প্রায় সমস্ত ব্যবসা এবং জনজীবন তেল সম্পর্কিত কার্যক্রমের উপর নির্ভরশীল। যদিও খার্ক দ্বীপের দখল যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল কৌশলগত লাভের মতো মনে হতে পারে, তবে এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই দ্বীপটির অবস্থান মূল ভূখণ্ড থেকে মাত্র ২০ মাইল দূরত্বে অবস্থিত এবং এটি ইরানি রকেট ও ড্রোন হামলার লক্ষ্যে পরিণত হতে পারে। এছাড়া পারস্য উপসাগরের গভীরে অবস্থিত হয় মার্কিন বাহিনী এই অঞ্চলে রসদ সরবরাহ করতে গেলে তা প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকবে। এদিকে ইরান এবং তার মিত্ররা এই পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান স্পষ্টভাবে বলেছে তারা মার্কিন সেনাদের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবেন না। বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা জানাচ্ছেন, যদি যুক্তরাষ্ট্রের এই অভিযান পরিচালিত হয় তবে এটি একটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের দিকে পরিচালিত করবে। একাধিক বিশেষজ্ঞ এমনও মনে করছেন যে খার্ক দ্বীপের দখল ইরানের জন্য আরও চাপে ফেলতে পারে, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে না। মনিরুজ্জামান বাবু, ৭১। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা। এমন অভিযান মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ হিসেবে বিশ্লেষকরা জানান, ইরানের ওইসব স্থানে মার্কিন মেরিন সেনা ও প্যারাট্রুপারদের রসদ সরবরাহ ব্যবস্থা থাকবে অরক্ষিত, আর কৌশলগত লক্ষ্যগুলোও অস্পষ্ট। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন মেরিন সেনা। আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের জন্য প্রস্তুত। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন অভিযানের শুরুতেই ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা হতে পারে। এরপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের প্রস্তুতিমূলক হামলার পর মার্কিন বাহিনীর মূল চ্যালেঞ্জ শুরু হবে স্থল অভিযানে। প্রথমে মার্কিন বাহিনী খার্গ, আবু মুসা ও কেশম দ্বীপ সহ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে অভিযান চালাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে খার্গ দ্বীপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অঞ্চলে প্রায় ২৫০০ সেনার দুটি মেরিন ইউনিট এবং ৮২তম এয়ারবার্ন ডিভিশনের প্রায় ৩,০০০ সেনা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় মিত্রদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের ঘাঁটির উপর নির্ভর করতে হবে। এসব দেশ সহযোগিতা না করলে এমন অভিযান বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
ইরানের সম্ভাব্য প্রতিরোধ কৌশল হিসেবে মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারেন, যা গেরিলা কৌশলে আক্রমণ জোরদার করবে। সামরিক বিশ্লেষকরা আরও জানান, যুক্তরাষ্ট্র যদি কোনো দ্বীপ দখল করতে সক্ষম হয় তবুও সেটি ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ সেনাদের জন্য নিয়মিত রসদ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকবে। সব মিলিয়ে ইরানের ভৌগোলিক সুবিধা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং জটিল রসদ সরবরাহ পরিস্থিতির কারণে সম্ভাব্য স্থল অভিযান মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সরাসরি জড়াবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয়, তাই এতে জড়াবে না ইংল্যান্ড, যে কারণে ইরানে স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। যুক্তরাজ্য বর্তমানে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে, যার লক্ষ্য ব্রিটিশ নাগরিকদের স্বার্থ রক্ষা সহ আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। স্টারমার আরও জানান, যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক অবস্থানেই থাকবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার সচল করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ইংল্যান্ড, যেখান থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। দুবাই ভিত্তিক এক আর্ট থেরাপিস্ট সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর শিশুদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে শ্বাস প্রশ্বাস, মেডিটেশন ও ছবি আঁকার একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছেন। এ নিয়ে অভিভাবকরা বলছেন, শিশুদের অস্থির পরিস্থিতি থেকে দূরে রেখে মন শান্ত করতে সাহায্য করছে এই কর্মশালা। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুদ্ধের ডামাডোলে পৃথিবীর নিরাপত্তা যখন প্রশ্নের মুখে, তখন ছোটদের মন শান্ত রাখা যেন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিষয়টি মাথায় রেখেই দুবাইয়ের এক আর্ট থেরাপিস্ট শিশুদের জন্য আয়োজন করেছেন বিশেষ সাউন্ড হিলিং ও শ্বাস প্রশ্বাসের কর্মশালা, যা উদ্বেগ ও চাপ কমাতে সাহায্য করে। আর্ট থেরাপিস্ট জয়না আজম মনকে শান্ত করার জন্য সিঙ্গিং বোল বাজানো, সিমসের শব্দ তোলা এবং ওশান ড্রাম বাজিয়ে একটি ঘরকে শান্ত সুরে ভরিয়ে দেন। এরপর শিশুদের নিয়ে চলে মাইন্ডফুলনেসের অনুশীলন। শিশুরা শান্তভাবে বসে আঙুলের ডগা একসঙ্গে মিলিয়ে চোখ বন্ধ করে ইতিবাচক বাক্য বারবার উচ্চারণ করে এই সেশনে। এরপর নিজেদের অনুভূতি প্রকাশ করতে শুরু করে আঁকাআঁকি। প্রথমবার আমি বাড়িতে এই আয়োজন করি, কারণ আমি বাইরে যেতে ভয় পাচ্ছি। আসলে এখনো কেউ বাইরে বের হচ্ছে না, সবাই এখন মনকে শান্ত রাখার চেষ্টা করছে, যাতে করে মনের ভেতর নিরাপদ বোধ করা যায়। জয়না আজম জানান, পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ বাড়িতেই এই ক্লাসটি বিনামূল্যে আয়োজন করেছেন। আমি চাই অভিভাবক ও শিশুরা বুঝুক যে আমাদের ভেতরেও নিরাপত্তা অনুভব করা সম্ভব। থেরাপি সবার জন্য হওয়া উচিত, এটা কোনো বিলাসিতা নয়। সেশনে অংশ নেওয়া অভিভাবকরা জানান, এই কর্মশালা শিশুদের বাইরের অস্থির পরিস্থিতি থেকে কিছুটা দূরে রাখছে। তারা বলছেন, এর ফলে ওরা নিজেদের ভেতর আবিষ্কার করছে বেশ কিছু শান্ত মুহূর্ত, যা শিশুর মনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হব। আশা করি সাথেই থাকবেন।